আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে শেয়ার বাজার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গতকালকের ভিডিওতে আমরা বলেছিলাম বাজার একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোনের সামনে অবস্থান করছে, বিশেষ করে ৫৫০০ এবং ৫৫৫০ জোনের কথা বলেছিলাম এবং এখানে একটা ফিয়ার ফেস করছে এটাও বলেছিলাম। একটা সম্ভাব্য কনসলিডেশন হতে পারে সেরকম একটা সম্ভাবনা রয়েছে সেটাও বলেছিলাম। তো আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলগুলো কিন্তু পাশাপাশি হতে দেখতে পাচ্ছি, তিনটা ক্যান্ডেল যদি আমরা দেখি। সো এটা একটা কনসলিডেশনের একটা কিন্তু ইঙ্গিত। যদিও আজকে ৫৫০০-র উপরে ক্লোজ করেছে, ৫৫১৯-এ ক্লোজ করেছে, তবে এখনও কিন্তু ৫৫৫০-এর উপরে অ্যাকসেপ্টেন্স, এটাকে ভেঙে অ্যাকসেপ্টেন্স ধরে রাখার একটা কথাও বলেছিলাম। যদি ধরে রাখতে পারে ৫৫৫০-এর উপর অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে, সেই ক্ষেত্রে ৫৬৩০ থেকে ৫৬৮৫ জোনটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে। তো আজকের সেশন শেষে আমরা দেখতে পাচ্ছি যে যেটা বলছিলাম ৫৫১৯-এ ক্লোজ করেছে, ৫৫০০-র উপরে কিন্তু ক্লোজটা হয়েছে, এটা পজিটিভ অবশ্যই। আর আজকের আলোচনায় থাকছে ডিসিএক্স কি ব্রেকআউট কনফার্মেশনের পথে, মার্কেট ব্রেথ কী বার্তা দিচ্ছে, গতকালকের আলোচিত আইপিডিসি, এনসিসি ব্যাংক ও জেনেক্স ইনফোসিসের আপডেটটা আমরা দেখব, পিপলস ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ও রানার অটোর টেকনিক্যাল চিত্র, স্ট্রেংথ এবং উইকনেসগুলো দেখার চেষ্টা করব, টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আর আগামী সেশনের গুরুত্বপূর্ণ সাপোর্ট ও রেজিস্ট্যান্স জোন নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক আজকের মার্কেট অ্যানালাইসিস। তো আজকের সেশনে বাজার গতকালকের চাপ কাটিয়ে ইতিবাচক অবস্থানে দিন শেষ করেছে। আমরা দেখেছি ডিএসিএক্স ক্লোজ করেছে ৫৫১৯ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ৩৬ পয়েন্ট বেড়েছে। আর এটা যদি আমরা পার্সেন্টেজ হিসাবে যদি দেখি 0.67%। আর ডিএসিএস ক্লোজ করেছে ১১১১ পয়েন্টে, আর এটাও কিন্তু আপনার বেড়েছে 0.30%। আর ডিএস30 ক্লোজ করেছে ২০৮০ পয়েন্টে, যেটা 0.53%। আর আমরা যদি লেনদেনের পরিমাণ দেখি প্রায় ১২৮৬ কোটি টাকার মতো লেনদেন হয়েছে। তবে আজকে সবচেয়ে ইতিবাচক দিক ছিল মার্কেট ব্রেথ। অ্যাডভান্সিং শেয়ার ছিল ২৪১টি কোম্পানি, শেয়ারের দাম বেড়েছে, ৯৪টি কোম্পানির দাম কমেছে, আর আনচেঞ্জ ছিল ৫০টি কোম্পানি। অর্থাৎ শুধু সূচক কিন্তু না, বাজারের বড় অংশের শেয়ারও আজকের ঊর্ধ্বমুখী মুভমেন্টে অংশগ্রহণ করেছে। আজকের মার্কেট ম্যাপ পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে সবচেয়ে শক্তিশালী সেক্টর ছিল ইন্স্যুরেন্স সেক্টর। এর পাশাপাশি টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরেও কিন্তু ভালো অংশগ্রহণ দেখা গেছে। বিশেষ করে ইন্স্যুরেন্স সেক্টরের একাধিক শেয়ারে শক্তিশালী ভলিউম ও মূল্যবৃদ্ধি দেখা যাওয়ায় এই সেক্টরটি আগামী কয়েকটি সেশনে নজরে রাখার মতো একটি অবস্থানে রয়েছে। তো এখন যদি ডিএসিএক্স ইন্ডেক্সের চার্টের দিকে তাকাই, গতকাল আমরা বলেছিলাম ৫৪৫০ থেকে ৫৪৭০ গুরুত্বপূর্ণ সাপোর্ট, আর ৫৫০০ থেকে ৫৫৫০ হচ্ছে প্রধান রেজিস্ট্যান্স জোন। আজ বাজার কিন্তু ৫৫০০-র উপরে ক্লোজ করেছে, যেটা বলছিলাম ৫৫১৯-এ ক্লোজ করেছে, তবে এখনও কিন্তু ৫৫৫০ জোনের উপরে ক্লোজিং আসেনি। তাই আমি বলবো ব্রেকআউট অ্যাটেম্প সফল হয়েছে, কিন্তু ফুল ব্রেকআউট কনফার্মেশন এখনও কিন্তু বাকি রয়েছে। বর্তমানে আমাদের নজর থাকবে সাপোর্ট জোন ৫৫০০ আর ৫৪৭০ থেকে ৫৪৫০-এর যে জোনটি রয়েছে সেটা, আর রেজিস্ট্যান্স জোন হিসাবে ৫৫৫০, আর উপরে যে লেভেলটার কথা আমি বলেছি, জোনটির কথা বলেছি ৫৬৩০ থেকে ৫৬৮৫-এর যে জোনটি রয়েছে। তো আগামী ১-২টি সেশনে ৫৫৫০-এর উপরে অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারলে বাজার আরও শক্তিশালী আপট্রেন্ডের দিকে যেতে পারে বলে মনে হচ্ছে। তো আজকের ভলিউম লিডার বোর্ডটা যদি আমরা একটু দেখে নিই, আমরা দেখতে পাচ্ছি এনসিসি ব্যাংক, আইপিডিসি, বিডি থাই ফুড, সিলকো ফার্মা, অগ্নি সিস্টেম, ফেডারেল ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস। তো গতকালকের আলোচিত স্টকগুলোর আপডেটগুলো আমরা একটু দেখে নেই। আমি যে স্টকগুলো নিয়ে কথা বলেছিলাম, প্রথমে হচ্ছে আইপিডিসি। গতকালকে বলেছিলাম স্টকটি এখন একটা ব্রেকআউট অ্যাটেম্পটের মধ্যে রয়েছে। আজ স্টকটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ২২-২০-এ ক্লোজ করেছে, প্রায় আমরা যদি বলি 5.21% বেড়েছে। আজকে চার্টে দেখা যাচ্ছে ব্রেকআউটের পর শক্তিশালী ফলো থ্রু বাইং এসেছে এবং ভলিউমও উল্লেখযোগ্যভাবে বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের যে লেভেলটার কথা বলেছিলাম ২২৫০ থেকে ২৩৬০-এর যে লেভেলটা, এখানে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে, আমরা কিন্তু সেখান থেকে এখনও রিজেকশন ফেস করতে দেখতে পাচ্ছি। সো যদিও অবস্থানটা অনেকটা শক্তিশালী, এখন এই জোনে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে সেটাই কিন্তু পরবর্তী দিক নির্দেশনা আমাদেরকে দিবে। এরপরে ছিল এনসিসি ব্যাংক। এনসিসি ব্যাংকে বলেছিলাম ১৬৩০টা একটা গুরুত্বপূর্ণ লেভেল, সেটাকে ভেঙে আজকে ১৬৮০-তে ক্লোজ করেছে। ভলিউম কনফার্মেশন আছে, মোমেন্টাম ভালো, বাট আরেকটা যে ইম্পর্টেন্ট লেভেল ১৭৪০ থেকে টাচ করে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফিয়ার ফেস করে ১৬৮০-তে ক্লোজ করেছে। তো এখন যদি এই লেভেলটাকে ভেঙে দাঁড়াতে পারে তাহলে ১৮ থেকে ১৮.৫টা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এরপর ছিল জেনেক্স ইনফোসিস। জেনেক্স ইনফোসিসে আমরা দেখতে পাচ্ছি যেটা আমি বলেছিলাম ৩৪.৫ থেকে ৩৫-এ যে জোনটার কথা বলেছিলাম, এখনও কিন্তু সেই জোনে ফিয়ার ফেস করতে দেখতে পাচ্ছি। যদিও আজকে ৩৪.৭০-এ ক্লোজ করেছে, ক্যান্ডেলটা রেড হয়েছে, অনেকটা ডার্ক ক্লাউড কাভারের বৈশিষ্ট্য রয়েছে।
ভলিউম যদি অতটা হয়নি, এমনি সেল প্রেশার ওইভাবে আসতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু যেহেতু গুরুত্বপূর্ণ লেভেল 34.5 থেকে 35-এর যে লেভেলটার কথা বলেছিলাম, এখানে এই জায়গাটা আমাদেরকে এখনও নজরদারিতে রাখতে হবে, এটার উপরে দাঁড়াতে পারছি কি না। তো ভিউয়ার্স, এখন চলে যাচ্ছি আজকের নতুন ফোকাসে, যে স্টকগুলো আমরা ভলিউম লিডার থেকে নিয়েছি। আর সেখানে কিন্তু প্রথম যেটা পিপলস ইন্স্যুরেন্স, আজকের সেশনে অন্যতম শক্তিশালী পারফর্মার ছিল। অনেক দিনের একটা কিন্তু আমরা অ্যাসেন্ডিং চ্যানেলকে ব্রেকআউট করার পরে পুল ব্যাক করে সেখান থেকে ঘুরে দাঁড়াতে দেখেছি। এখন একটা ইম্পর্টেন্ট লেভেলে রয়েছে 58-80, এটা কিন্তু প্রিভিয়াস এই জায়গা থেকে আমরা রিজেকশন পেতে দেখেছি। সো একটা ইম্পর্টেন্ট রিজেকশন জোনে রয়েছে। যদিও আমরা ক্যান্ডেল হিসেবে যদি বলি, একটা মারুবুজু টাইপ ক্যান্ডেল হয়েছে, খুব স্ট্রং ক্যান্ডেল, ভলিউম কনফার্মেশন রয়েছে, সব দিকে পজিটিভ রয়েছে। তবে জোন হিসাবে অবশ্যই 58.5 থেকে এই লেভেলটাকে অবশ্যই ভাঙা দরকার, একটা রিজেকশন লেভেলে রয়েছে। তো এটাকে ভেঙে যদি দাঁড়াতে পারে, সেই ক্ষেত্রে পরবর্তী ইম্পর্টেন্ট দুটো লেভেল হতে পারে 68.5 এবং 74.60 থেকে 74.50-এর যে লেভেলটা রয়েছে। তো দেখা যাক কি হয়। এরপরে যে স্টকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। তো ইন্স্যুরেন্স সেক্টরের আরেকটি শক্তিশালী পার্টিসিপেন্ট আমি বলবো, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা রিজেকশন লেভেলে গিয়ে ফিয়ার ফেস করছে। তো আমরা যদি স্ট্রাকচারের দিক থেকে বলি, ভালো অবস্থানে রয়েছে, ভলিউম কনফার্মেশন আছে। তবে যেটা বলছিলাম যে এখন যে বাধাটা আমরা দেখতে পাচ্ছি 36 থেকে 36.5 লেভেলে, এটাকে ভেঙে দাঁড়াতে পারলে পরের একটা ইম্পর্টেন্ট লেভেল হতে পারে 38.60। তো লাস্ট স্টকটা আজকের দিনে সেটা হচ্ছে রানার অটো। ক্যানফ্যানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন স্ট্রং সাপোর্ট নিয়েছে নিচের লেভেলটা থেকে। ফলিং ওয়েজের পরে যে টার্গেট ছিল সেটাও কিন্তু টাচ করেছে, এরপরে একটা কারেকশন এসছে, পরে আমরা দেখেছি ঘুরে দাঁড়িয়েছে, এখন আবার সেই লেভেলের কাছাকাছি অবস্থান করছে 45-এ। এখন রিজেকশনটা আমরা দেখতে পাচ্ছি 48-এর কাছাকাছি একটা রিজেকশন, আমরা গ্যানফ্যানের রিজেকশন দেখতে পাচ্ছি। আর আমাদের এখন যে লেভেলটা রয়েছে 45 থেকে 46, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যেহেতু এখান থেকে আমরা আগে দুবার এখান থেকে রিজেকশন পেতে দেখেছি। সো এই লেভেলটাকে ভেঙে দাঁড়াতে পারলে পরে 48-60 থেকে 50 লেভেলটা একটা ইম্পর্টেন্ট লেভেল হবে। তো দেখা যাক এই লেভেলটা ভেঙে দাঁড়াতে পারে কি না। তো ভিউয়ার্স, আমরা দেখে নিলাম ভলিউম লিডার বোর্ড থেকে 3টি স্টক যেগুলো খুব ভালো স্ট্রাকচারে রয়েছে। তো দেখা যাক পরবর্তী ইমপ্রুভমেন্ট কি হয়। তো এখন প্রশ্ন হচ্ছে আগামী সেশনে আমরা কি দেখব। আগামী সেশনে আমরা দেখব যে ইন্ডেক্স 5500-এর উপর ধরে রাখতে পারছি কি না, আর ইন্স্যুরেন্স সেক্টর নেতৃত্ব ধরে রাখতে পারছি কি না, আইপিডিসি 22 টাকার উপরে অবস্থান ধরে রাখতে পারছি কি না, এনসিসি ব্যাংক ব্রেকআউটের পরে ফলো থ্রু দেখাতে পারছি কি না, পিপলস ইন্স্যুরেন্সের মোমেন্টাম অব্যাহত থাকছে কি না, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কি 36 টাকার জোন অতিক্রম করতে পারবে সেটা আমরা দেখব, রানার অটো কি নতুন আপমুভ শুরু করতে পারছে কি না, এই যে এখন রিজেকশন লেভেলটাকে ভেঙে দাঁড়াতে পারছি কি না। তো আজকের সেশনে ইতিবাচক দিক ছিল বাজারে বিস্তৃত অংশগ্রহণ এবং শক্তিশালী সেক্টরাল নেতৃত্ব আমরা দেখেছি। গতকাল বাজার ছিল রেজিস্ট্যান্সের সামনে, আজ বাজার সেই রেজিস্ট্যান্সকে চ্যালেঞ্জ করেছে এবং 5500-এর উপরে ক্লোজ করতে সক্ষম হয়েছে আমরা দেখেছি। এটা অবশ্যই একটা ইতিবাচক অগ্রগতি, তবে প্রকৃত ব্রেকআউট কনফার্মেশনের জন্য এখনও 5550 জনের উপরে শক্ত অ্যাকসেপ্টেন্স এবং ধারাবাহিক ক্লোজিং দেখাতে হবে। তো সুতরাং আগামী 1-2টি সেশন ডিএসিএক্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের আলোচিত পিপলস ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এবং রানার মধ্যে কোন স্টকটি আপনাদের কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা কি মনে করছেন, ডিএসিএক্স কি 5550-এর এই রিজেকশন অতিক্রম করে নতুন আপট্রেন্ড শুরু করতে পারবে? কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।